গুলিবিদ্ধ হওয়া ইনকিলাব মঞ্চের জাবেরের মৃত্যু হলো এইমাত্র। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, ইনকিলাব মঞ্চের জাবের না ফেরার দেশে চলে যায়। আজকের আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া জাবেরের মৃত্যু হয়েই মাত্র। উসমান হাদির চেয়েও খারাপ অবস্থা হয়েছিল তার। এই নিয়ে আবারও শিক্ষার্থী ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ জাবের হলো গুলিবিদ্ধ। জাবের গুলিবিদ্ধ হয়েছে। জুমা এবং শান্তাকে বেদরদভাবে পিটানো হয়েছে এবং বুট দিয়ে লাথি মারা হয়েছে। ওসমান হাদির পর এবার ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের গুলিবিদ্ধ। নেতাকর্মীদের উপর পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ। রণক্ষেত্র ঢাকা। 2 বছর আগে বিএনপি নিরুপায় হয়ে যাচ্ছে, বিএনপি অসহায়, বিএনপি এতিম। অবশেষে ধরা খেল ডন ফয়সালের ডান হাত রুবেল। 9 দিনের ডিম থেরাপিতে বেরিয়ে এলো হাদি হত্যার আসল রহস্য। জানা গেল শুটার ফয়সালের অবস্থান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে বাংলাদেশ ভারত সম্পর্কে শেখ হাসিনা স্থায়ী কোনো বাধা নয়। কেন? প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের নির্বাচনী প্রেক্ষাপট নিয়ে এবং শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিষয় নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এই ভিডিওর মধ্যে উপস্থিত করা হয়েছে। প্রিয় দর্শক, তাই বলবো এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন বাংলাদেশের বর্তমান নির্বাচনী প্রেক্ষাপট এবং শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার এখন পর্যন্ত কেন হচ্ছে না এবং সেই বিচারের কথা বলতে গেলে কেন তাদের উপর অতর্কিতভাবে হামলা করা হচ্ছে, এই সকল বিস্তারিত সম্পূর্ণ নিউজ দেখতে পারবেন। তো প্রিয় দর্শক, তাই বলছি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। 2 বছর আগে বিএনপি নিরুপায় হয়ে যাচ্ছে, বিএনপি অসহায়, বিএনপি এতিম, গরিব, কোনো উপায় নাই, চারিদিকে অন্ধকার, বিএনপির পৃথিবী ছোট হয়ে আসছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে বিএনপির মুখ শুকিয়ে গেছে, চারিদিকে পরাজয়ের স্পষ্ট আলামত, দিবালোকের ন্যায় পরাজয়ের স্পষ্ট আলামত দেখে বিএনপি হতাশ, বিএনপি অবাক। দর্শক, এসব দেখবেন যে বিএনপিদের কণ্ঠে এখন যে কথাবার্তা, কোনো আত্মবিশ্বাস নেই। তারেক তো খেয়ে হারিয়ে ফেলেছে আগে। দেখেন, ডাক্তার শফিকুর রহমান কোনো ভুলভাল কথা বলেন, একটা দেখাতে পারবেন? পারবেন না। আবার ডাক্তার শফিকুর রহমান তারেক যে ডিবেটে চ্যালেঞ্জ করেছেন, বিএনপির হাত পা কাঁপা শুরু হয়েছে, কোনো খবর নেই। ডাকসু বসে আছে যে আয়োজন করবে, কিন্তু তারা বলছে যে ডাকসু সাদিকে ভরাত দেওয়া নাকি ছাত্রলীগ করবে। ঠিক আছে, তাহলে ছাত্রদল আয়োজন করুক, ডিবেটটা ছাত্রদল আয়োজন করুক, আমি চ্যালেঞ্জ দিলাম। সাদিক কেন্দ্রকে তো ভয় পায়, ওদের দেখলে হাত পা কাঁপাকাঁপি শুরু হয় সাদিক ফরহাদের। ছাত্রদল ডিবেটের আয়োজন করুক, আমির জামাত আর তারেক রহমান বসুক, পলিসি ডিবেট, দেখবেন যে ওদের মুখ শুকিয়ে গেছে। বক্তৃতা ভাইবা, এই দুইটা জিনিস ভিন্ন জিনিস। যারা পড়াশোনা করেছেন বা যাদের বক্তৃতা দেওয়ার অভ্যাস নেই কিন্তু পরিস্থিতির শিকার হয়ে বক্তৃতা দিতে হয়েছে, তারা জানেন যে অবস্থা কি হয়। বিশেষ করে ভাইবা পরীক্ষায় ঢোকার আগে একদম গলা শুকিয়ে যায়, কখন আসবে সিরিয়াল, হাত পা কাঁপাকাঁপি, এটা উত্তেজনা। অথচ ভাইবা কিছু না, আপনি পারলে পারলেন, না পারলেন, বি কনফিডেন্ট, বাট না, একদম হাত পা কাঁপাকাঁপি, মানে ঘামে একটা অবস্থা খারাপ হয়ে যায়, তাই না? বক্তৃতা ক্ষেত্রে সে বক্তৃতা দিতে পারে তারা তো মাইক হাতে পেলে মজা পায়, আর যারা দিতে পারে না তারা খুব কষ্ট, খুব কষ্ট, হাত পা কাঁপাকাঁপি, গলা শুকিয়ে যায়, বারবার পানি খাওয়া। ভাইবার আগেও দেখবেন যে কেউ আছে বারবার পানি খায়, আর বক্তৃতার আগেও বারবার পানি খায়। বিএনপির অবস্থা হচ্ছে এরকম, মানে একদম সাফোকেটিং একটা অবস্থা, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমি আমার পলিসি ডিবেটের ফাঁদে ফেলে দিয়েছে, তারেক ভীতু, তারেক অযোগ্য, পলিসি ডিবেটে সাহস পায় না। এখন তার লোকজনের মাধ্যমে নানা অযাচিত উৎসাহ উঠাচ্ছে যে না না, সাদিক ক্যাম্প তো ছাত্রলীগ করতো, তাদের নেতৃত্বে, তাদের আয়োজনে, তাদের সঞ্চালনায় ডিবেট হতে পারে। ঠিক আছে বাবা, তুমি করো, আমি তুমি উপস্থাপন করো, কোনো সমস্যা নেই, তোমরা উদ্যোগ নাও, জামাত রাজি। আসলে ওরা নিরুপায়, হতাশ, অসহায়, এতিম, গরিব। দর্শক, বিএনপি নির্বাচন পরিচালনার সাথে যারা জড়িত, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, তাদের কথা যদি শুনেন, মির্জা আব্বাস স্পষ্ট করে বলছেন যে আমাদেরকে হারিয়ে দেওয়া হচ্ছে, ভোট চুরি হবে। তারেক জিয়া নিজে বলছেন ভুয়া ব্যালট পেপার তৈরি করা হচ্ছে। এর মানে কি? যে পরাজিত হবেন, আত্মবিশ্বাস নাই, তিনি প্রধানমন্ত্রী হবেন, এরকম সম্ভাবনা থাকলে তিনি কিছুতেই বলতেন না, ওটাকে সুষ্ঠুই বলতেন। এটা কেমন দেখে না যে ভুয়া ব্যালট পেপার ছাপানো হয়েছে, ওই নির্বাচনে তারেক জিয়া জিতেছেন, এটা হয়, এরপরে জেতার সম্ভাবনা যে এটা তিনি নিজেও জানেন, এই কারণে এটা প্রকাশ্যে বলছেন। সর্বোচ্চ লেসপেন্সারের মাধ্যমে বলাতেন, এবং এই যে আবিদ হাবিব সবার কণ্ঠে পরাজয় সুর, ভোট চুরি হবে, ভোট চুরি হবে, এটা। এবং বিএনপি তাদের বিরুদ্ধে যে অভিযোগ, একটা কথা যে জামাতকে ঘায়ল করতেছে, তারা নিজেরা ওই ফাঁদে পড়ে যায়। বিএনপি দুষ্ট ছেলেরা জামাতের বিরুদ্ধে যে ফটোকার্ড বানায়, মিথ্যা ফটোকার্ড, ওইটা দেখে বক্তব্য দেয় তারেক জিয়া, তারেক জিয়া নিজেও পরে ধরা খায়। আর জামাত তথ্যের ভিত্তিতে ফ্যাকচুয়ালি বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়ে এসেছেন বা আসে, যা প্রচার করেন, জনগণকে যেটা বিশ্বাস করেন বা খাওয়ান, এটা একটা অভিমান করতে পারে না বিএনপি। দর্শক, এখন অসহায়ের মতো রুহুল কবির রিজভী বলছেন নির্বাচন ঘিরে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে। রুহুল কবির রিজভী, অপপ্রচার চলছে, তাহলে আপনারা কি করেন? আপনারা সঠিক প্রচার করেন। জামাত তো ওটা বলছেন, জামাত বলে আমি জামাতের বক্তব্য দেখেন যে আমার উপর একের পর এক মিজাইল নিক্ষেপ হচ্ছে, অপপ্রচার চলা হচ্ছে, কিন্তু সত্য উদ্ঘাটিত হয়েছে, আমরা যা থেকে সত্য বুঝতে সক্ষম হয়েছি। বিএনপি অপপ্রচারকে বিশ্বাস করে নাই। এখন আমি আপনাদেরকে ক্ষমা করে দিলাম, যারা আমার বিরুদ্ধে আমার চরিত্র হরণ করেছেন তাদেরকে ক্ষমা করে দিলাম। পার্থক্যটা দেখেন, জামাত অপপ্রচার মোকাবেলা করে, অপপ্রচারকে ডিবাং করে, তারা সত্য প্রচার করে, যা থেকে বিশ্বাস করিয়ে তারপরে ঘুমাতে যায়। কারণ যারা আইডি হ্যাক করে তারা গ্রেপ্তার হয়, রহস্য উদ্ঘাটিত হয়, পুলিশ বলে যে প্রমাণ পাওয়া গেছে,
সব কুলকিনারা পাওয়া যাওয়ার পর জামাত ঘুমাতে যায়। আর বিএনপি শুধু বলে যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, কিন্তু কি অপপ্রচার সেটা বলতে পারে না। সে অপপ্রচারের বিরুদ্ধে সঠিক প্রচার কি ওটারও খবর নেই। অসহায়ত্ব কত প্রকার কি কি দেখছেন, পার্থক্য হাতে কলমে দেখালাম। এবার আসলে উল্টো বিলিজবির বক্তব্য বিশ্লেষণ করি। নির্বাচন থেকে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে, জামাতের বিরুদ্ধে আরো বেশি চলছে, তার যে নিজে জড়িত, কিন্তু জামাত তো হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে আপনাদের। তা আপনাদের বিরুদ্ধে অপপ্রচার চললে আপনারা সঠিক প্রচার করেন, কিন্তু পারেন না। তো তার মানে মাহাদি আহমেদ এক সাবেক শিবির আছে, ভুয়ো পিএইচডি, তারেক রহমানের বিরুদ্ধে এই কয়টা অপপ্রচার, আরে ভাই সেই কয়টা কি, তার বিপরীতে সঠিক কি ওইটা বলেন, তার বলতে পারে না। অবস্থা কোন জায়গায় আছে বিএনপি, ক্লিয়ার? কিন্তু বলেন ভোট আইডি দিয়ে মানুষের চরিত্র হরণ, উচ্চারণ, অপপ্রচারের যেন শেষ নাই। গান, নৃত্য, অভিনয়ের মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে শিল্পীদের। এবং গান বিএনপির নির্বাচনী প্রচারণায় অর্ধনগ্ন ডান্স দেখি আমরা, লজ্জা। এই অর্ধনগ্ন ডান্স দেখে মানুষ আপনাদেরকে ভোট দিবে না, আপনাদের কোনো ক্রিয়েটিভ প্রচারণাই নেই। তো দর্শক এখানে এই যে বট আইডি দিয়ে, বট আইডি কি এটা সংজ্ঞায়িত উল্টো বেরিয়ে যাবে, বট মানুষ না, বট একটা প্রোগ্রাম সফটওয়্যার। এটা বট আইডি দিয়ে নয়, আপনাদের যদি গালি দিয়ে থাকে ওটা রিয়েল মানুষ দিচ্ছে, এবং যে মানুষটা দিচ্ছে সে একজন ভোটার, সে হোক আপনাদের বিরুদ্ধে ভোটার, কিন্তু সে একজন ভোটার। বট আইডি ব্যবহার করে বিএনপি, কারণ তাদের লাইক কমেন্টে খরা। পিনাকি ভট্টাচার্য প্রমাণ দিয়েছেন যে ভিয়েতনাম, থাইল্যান্ডের বিভিন্ন ওইসব নামের বিভিন্ন আইডি দিয়ে লাভ রিয়াক্ট নেয় বিএনপি, অফিসিয়াল পেজে নেয়, টাকা দিয়ে এই বট রিয়াক্ট নেওয়া যায়। কিন্তু জামাত শিবির যদি অন্যায়ভাবে কাউকে গালিও দেয়, ওটা অরিজিনাল, বট না। বট হচ্ছে বিএনপি, কারণ বিএনপির জনবল সংকট, আর জামাত শিবিরের জনবল সংকট না। গালি দেওয়ার লোকের অভাব নেই, সাংগঠনিক পরিকল্পনা ছাড়া ব্যক্তি উদ্যোগে জামাতের হয়ে বিএনপি গালি দিবে, এই লোকের অভাব নেই। এবং জামাত নিষেধ করলেও শুনবে না, তারপরও গালি দিবে, এই লোকের অভাব নেই। যত টিকটকার, ইউটিউবার, ইনফ্লুয়েন্সার, ফ্যামিলি ব্লগার, এরা এখন দাড়িপাল্লার পক্ষে, আপনি দেখছেন। তানিয়া শরীফ, এরকম আরো অনেকে আছে যারা মানসম্মত বা আমাদের কাছে পছন্দনীয় কন্টেন্ট বানাতো না, গান গাইতো। এক চোখ দেখাতো, আরেক চোখ দেখিয়ে আটকে রাখতো, আরেক চোখ দেখিয়ে গান। তানিয়া শরীফ নামে একটা মেয়ে আছে, এখন দেখি দাড়িপাল্লার পক্ষে প্রচারণা চালায়, মাথায় হিজাব পরে দাড়িপাল্লার পক্ষে। প্রীতি সরকার, এবং অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কল্পনা করতে পারবেন না যে তারা দাড়িপাল্লার পক্ষে। হ্যাঁ, তারা দাড়িপাল্লার পক্ষে, বিএনপির পক্ষে কেউ নেই। দেশ আজ রণক্ষেত্রে পরিণত হইল। ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ জাবের হলো গুলিবিদ্ধ। জাবের গুলিবিদ্ধ হয়েছে। জুমা এবং শান্তাকে বেধড়কভাবে পিটানো হয়েছে এবং বুট দিয়ে লাথি মারা হয়েছে। এক মাও তাদের হাত থেকে রেহাই পায়নি। আমি তাদের সবার সামনে বক্তব্য দিয়েছি, আমি মা হিসেবে তারা আমাকে ক্ষমা করে নাই। পুলিশ মসজিদে গিয়ে খুঁজে খুঁজে বের করে তারপর তাদের উপরে লাঠিচার্জ করে। কারো মাথা, কারো পা, কারো হাত সাথে সাথে ভেঙে যায়, আহত হয় শত শত শিক্ষার্থীরা। এই পুলিশ সদস্যই নির্দেশ দিচ্ছিল এইভাবেই মানুষের উপরে ছাপিয়ে পড়ার জন্য। আরেকজন পুলিশ সদস্যের মুখ থেকে শোনা যায়, আয় তোরা উসমান হাদির লাশ নিয়ে যা। আপনারা পুলিশের পোশাক পরিবর্তন করতে পেরেছেন, তবে এই দেশ থেকে 1.5 বছরে পুলিশ সদস্যদেরকে পরিবর্তন করতে পারেন নাই, যারা শুধুমাত্র একটি সুযোগের সন্ধানে রয়েছিল এই শিক্ষার্থীর বুকে চালানোর জন্য। 5 আগস্ট 2024 সাল বাংলাদেশ থেকে বিতাড়িত হয় শেখ হাসিনা সরকার। তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মীর পাচেলে অসংখ্য পুলিশ সদস্যরা যোগদান দিয়েছিলেন বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীতে, এবং যখন দেখলো তাদের সরকারের পতন হলো, তখন তাদের মনের মধ্যে আক্ষেপ জড়ো করে রাখে এবং তারা একটি সুযোগের সন্ধানে থাকে। তবে ছাত্রদের উপরে লাঠিচার্জ করতে পারবে এবং গুলি চালাতে পারবে, মনের ক্ষোভ প্রকাশ করতে পারবে সেই দিনটির অপেক্ষায়। আজ 6 ফেব্রুয়ারি 2026 সাল জুমার নামাজের পরপরই কিছু সংখ্যক পুলিশ তাদের মনের ক্ষোভ প্রকাশ করে। আমরা নিউজ কভারে এসেছি, তারা কিন্তু আমাদের সিনিয়র রিপোর্টারদের অবস্থানে, তারা কিন্তু সবাইকে উদ্দেশ্য করে এক এক অতর্কিত হামলা করছে, সাংবাদিকদের গণভাবে পিটাচ্ছে। হ্যাঁ, শিক্ষার্থীরা অবশ্যই ভুল করেছিল, কিছু সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দুর্ব্যবহার করেছে, বাজে আচরণ করেছে। এখানে দায়িত্বশীল সেনাবাহিনীরা তো তাদের উপরে ছাপিয়ে পড়ে নাই, আর সাধারণ শিক্ষার্থীরাও সেনাবাহিনীকে বাজে মন্তব্য করে নাই, করেছে পুলিশ সদস্যদেরকে, কারণ এই পুলিশ সদস্যরাই তাদের উপরে লাঠিচার্জ করছিল। নির্বাচন হবে না, কেন নির্বাচন এবার হবে না সেটারই বহিঃপ্রকাশ এখন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যতদিন বেঁচে থাকবো আমরা নির্বাচন বয়কট করব, নির্বাচন ডিউটি করব না ইনশাআল্লাহ। আব্দুল্লাহ আল জাবের বা ইনকিলাব মঞ্চ থেকে কোনো একজন মানুষের যদি জীবন যায়, তাহলে সেটাকে কেন্দ্র করে নির্বাচন পিছিয়ে নেওয়া হতে পারে। তাই অসংখ্য লোক বলছে নির্বাচনের মাত্র 4-5 দিন আগে এসে কেন ইনকিলাব মঞ্চ থেকে এইভাবে আন্দোলন করে যাচ্ছে আব্দুল্লাহ আল জাবের। তারা কি কোন একটি চক্রান্তের শিকার, নাকি তারা পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করতে যাচ্ছে? আমরা 24-এর পর এরকম কোন বাংলাদেশ দেখতে চাইনি, যে বাংলাদেশের রূপ দেখা যাবে 24শে জুলাইয়ের মতো। আজ পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছে সোশ্যাল মিডিয়ায় থাকা প্রত্যেকটি মানুষ। আমরা কোন পুলিশকে তো আগে এরকম দেখিনি, আমরা তো 5 আগস্টের আগে খুব কম দেখেছি সাংবাদিকদের উপর হামলা। এখানে গণহারে সকলে একত্রিত হয়ে সাংবাদিকদের উপর হামলা চালাচ্ছে। যেই দেশে বিচার চাইতে গেলে আমার বুকে গুলি চালানো হয়, সেই দেশ আমার না। যে দেশের প্রশাসন এখন পর্যন্ত ওসমান হাদির অপরাধীকে ধরে আনতে পারে না, সেই দেশ আমার না। যে দেশে আজ শিক্ষার্থীর শরীরে লাঠিচার্জ করার পরে সরকার চুপ করে থাকে, সেই দেশ আমার না। এই প্রত্যেকটি জিনিসের চরম খেসারত দিতে হবে। শেখ হাসিনার পতন হয়েছে, তবে কোনো এমপি মন্ত্রী জনগণের হাতে ধোলাই খায়নি। একটি বড় ধোলাই অপেক্ষা করছে কোন একটি দলের উপরে, যারা পুনরায় স্বৈরাচার হয়ে উঠতে চাইবে। ইনকিলাব মঞ্চের আর কোন একটি কর্মীর উপরে যদি ন্যূনতম কোনো আচরণ পড়ে, পুরো টাকা অচল করে দেওয়া হবে। সেই জনগণের ধোলাই হাত থেকে তারা রেহাই পাবে না, যদি এখনই তাদের অভ্যাস চরিত্র পরিবর্তন করতে না পারে। যতই মানুষের জীবন যাক, তারপরও আমার ভাই ওসমান হাদির বিচার যতদিন না হবে, ততদিন পর্যন্ত এরা রাস্তায় থাকবে।
একটি বন্দুকের সকল বুলেটও যদি বুকে চালানো হয়, তারপরে সেই বুলেট বুকে নিয়ে তারা কথা কইবে। এরাই এই দেশের নতুন প্রজন্ম, এরাই এই দেশের পরবর্তী ভবিষ্যৎ। নির্বাচন হবে, বিচার হবে না, এটা হবে না, তা হবে না, আমরা দিব না। আমরা ইন্ডিয়ানকে স্পষ্ট বার্তা দিতে চাই, এই জমিনে এই নির্বাচনের আগে আমাদের হাদিবার বিচার লাগবে, আগে বিচার হবে, আপাতত তারপরে নির্বাচন হবে। আজকে যমুনার সামনে যে রণক্ষেত্র হওয়ার পরিবেশ আমরা দেখলাম, গত রাত থেকেই আন্দাজ করা যাচ্ছিল যে যমুনাকে কেন্দ্র করে কোনো একটা কিছু হতে চলেছে। ইনকিলাব মঞ্চ যখন যমুনার সামনে অবস্থান নেয়, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয়, তখন থেকেই মনে হচ্ছিল যে পরিবেশটা ঘোলাটে হচ্ছে। এবং আজকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে যমুনা সত্যি সত্যি ঘোলাটে পরিবেশের দিকে গেল। সেখানে আমরা দেখেছি ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদেরও আক্রান্ত হতে এবং তাদেরকে তুমুল এগ্রেসিভ হুমকি দেওয়ার ঘটনাও আমরা দেখেছি। হুমকিও তারা দিয়েছেন পুলিশের উদ্দেশ্যে, পুলিশকে থাবড়াবেন এরকম কথা তাদের বলতে শুনেছি। এর মাঝে একটা বড় ঘটনা ঘটে গেল আজকে। সেটা হচ্ছে যে 8 তারিখে বিএনপি ঢাকাতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছিল। এই ঘোষণাটা একদিন আগেই দিয়েছিল, আজকে হঠাৎ করে বিএনপি সেখান থেকে পিছিয়ে এলো। 8 তারিখে তারা মহাসমাবেশ করবে না। পেছনের কারণটা কি? নির্বাচন নিয়ে কোনো জটিলতা তৈরি হচ্ছে? বিএনপি কি প্রচারে আগ্রহী হচ্ছে না, কিংবা আগ্রহ হারিয়ে ফেলছে? নির্বাচনটা কি বিলম্বিত হচ্ছে, কিংবা বিএনপি কি নির্বাচনের নির্বাচনে কারসাজির আশঙ্কা করছে? সেই কারণে বিএনপি নির্বাচন বর্জন করতে পারে, এই আলোচনা যে চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেদিকেই কি পরিস্থিতি যাচ্ছে? কোন কারণে বিএনপি মহাসমাবেশ স্থগিত করলো, যখন খুবই ইম্পর্টেন্ট একটা কি বলবো যে শোডাউনের একটা ব্যাপার ছিল, যে নির্বাচনের ঠিক 2 দিন আগে একটা বড় শোডাউন করে তারা ঢাকাকে জানান দেবে যে ঢাকার জনগণ বিএনপির পাশে আছে, কিন্তু সেই কর্মসূচি থেকে তারা ফিরে আসলো কেন? চলুন একটু বিএনপি কি বলছে জেনে দেখি, সাথে বুঝে ওঠার চেষ্টা করি যে এর পেছনে কি কারণ থাকতে পারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম 8 তারিখে বিএনপির মহাসমাবেশ বাতিল করা হয়েছে। পেছনের কারণটা এখনই অনুসন্ধান করাটা খুবই মুশকিল। তবে বিএনপি যেটা বলছে, এখন টেলিভিশনের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে 8 ফেব্রুয়ারির সমাবেশ বাতিল, 2 দিন ঢাকার বিভিন্ন স্থানে বক্তব্য দেবেন তারেক রহমান, অর্থাৎ পথসভা করবেন তারেক রহমান। কিন্তু মহাসমাবেশ একটা বড় শোডাউনের যে ব্যাপার, সেই ব্যাপার থেকে বিএনপি সরে আসলো। কারণটা কি বলছে বিএনপি? পূর্ব নির্ধারিত নির্বাচনী মহাসমাবেশ 8 তারিখের যেটা বাতিল করেছে বিএনপি, এর পরিবর্তে 8 ও 9 ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে দলের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী বক্তব্য দেবেন। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান রুহুল কবির রিজভী। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের, অর্থাৎ ওই যে জাকসু নেতারা, জাকসুর ভিপি যিনি বিএনপিতে যোগ দিয়েছেন, ছাত্রদলে যোগ দিয়েছেন, সেই ঘটনাও ঘটেছে। কিন্তু এই যে এখানে ছাত্রদলের সভাপতি তিনি আবার এটাও বলেছেন যে ছাত্রদলকে নতুন করে ঢেলে সাজানো হবে, নতুন নেতৃত্ব আসছে ছাত্রদলে, অনেক কিছুই হয়েছে। কিন্তু বিএনপি এই মহাসমাবেশ বাতিল করলো কেন? বাতিল করে পথসভার আয়োজন কেন করলো? পথসভা তো এমনি নির্বাচনের ক্যাম্পেইন মানেই তো পথসভা, বিভিন্ন মোড়ে যাবে, বিভিন্ন জনের সঙ্গে কথা বলবেন, এরকমটা তো হতেই পারে, এটা তো হবেই। কিন্তু এই যে মহাসমাবেশ, যেটার মাধ্যমে একটা জানান দেয়া যে ঢাকায় সাধারণত রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনে, স্থানীয় নির্বাচনে প্রার্থীরাও নির্বাচনের ঠিক আগে একটা বড় শোডাউন করে জানান দেয় যে তাদের সমর্থন কত, এবং সেই শোডাউনের উপরে নির্বাচনের দিনের ব্যাপারগুলো অনেকখানি প্রভাবিত হয়। সেই কার্যক্রম থেকে বিএনপি সরে আসলো কেন? সরে আসার পেছনে কারণ কি? অনেক প্রশ্ন জন্ম নেবে এখন। অনেক প্রশ্ন জন্ম নেবে এই কারণেই যে জানুয়ারির শেষ দিক থেকেই আলোচনা হচ্ছে যে ফেব্রুয়ারির 6, 7, 8 এই সময়ের মধ্যে বাংলাদেশে একটা ক্যাওয়াজ তৈরি হবে এবং নির্বাচন কেন্দ্রিক নতুন জটিলতা শুরু হবে। আমরা ফেব্রুয়ারির 6 তারিখে এসেই দেখলাম যমুনার সামনে রণক্ষেত্র হলো। গত রাত থেকে ইনকিলাব মঞ্চের যমুনার সামনে অবস্থানকে কেন্দ্র করেই একটা আঁচ পাওয়া যাচ্ছিল যে যমুনাকে কেন্দ্র করে কোনো একটা কিছু হতে যাচ্ছে। আজকে যখন যমুনার রণক্ষেত্র হলো, যে এলাকায় সব ধরনের সভা সমাবেশ অবস্থান নিষিদ্ধ, 144 ধারা জারি যে জায়গায়, সেই জায়গায় সারা রাত ইনকিলাব মঞ্চের নেতারা অবস্থান করেছেন। কোনোভাবেই পুলিশের তারা কথা শোনেননি। আজকে সরকারি কর্মকর্তারা সেখানে গিয়েছেন, তাদেরকে প্রতিহত করেছে ঠিকই পুলিশ। ইনকিলাব মঞ্চের নেতাদের কোনো কিছু বলেনি, কিন্তু আজকে সরকারি কর্মচারীরা যখন গিয়েছেন, তাদের উপরে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, জলকামান মারা হয়েছে, টিয়ার সেল ছোড়া হয়েছে। সরকারি কর্মচারীদের মধ্যে থেকে নির্বাচন নিয়ে নানা ধরনের কথা বলা হচ্ছে, নানা দিক থেকে এটা কোন পক্ষ কারা কি বলছে এরকম কথা ওখান থেকে শোনা গেছে। নির্বাচন কিভাবে করে দেখে নেব এরকম কথা ওখান থেকে শোনা গেছে। নির্বাচনে দায়িত্ব পালন করবেন না সরকারি কর্মচারীরা, সেই ঘোষণা বিভিন্ন জনকে দেওয়ার ঘটনা আমরা দেখেছি, যদিও সম্মিলিতভাবে সেটা দেওয়া হয়নি। এই ঘটনাগুলো একটা ইঙ্গিত দিচ্ছে যে নির্বাচন কেন্দ্রিক জটিলতা তৈরি হতে পারে, এবং এই ইঙ্গিত যখন দিচ্ছে তখন বিএনপি মহাসমাবেশ বাতিল করলো। বিএনপি মহাসমাবেশ বাতিল করার পেছনে কি এই কারণ রয়েছে যে তারা আশঙ্কা করছে মহাসমাবেশকে কেন্দ্র করে কোনো ঝামেলা তৈরি হতে পারে, কিংবা তারা এই শোডাউনটা করতে চাইছে না এই কারণে যে তারা মনে করছে যে এই শোডাউনের চাইতে ছোট ছোট পথসভা সেটাতে বেশি কাজ দেবে? ছোট ছোট পথসভায় আদতে যে কাজ দেয় না সেটা তো আমরা বাঙালিরা খুব ভালো বুঝি। বাঙালিরা আদতে শোডাউনটা পছন্দ করি। বাঙালিরা দিন শেষে যত ভোগান্তিই হোক, রাজধানী ঢাকাতে যত ধরনের ভোগান্তিই হোক না কেন, দিন শেষে কিন্তু বাঙালিরা ওইটা গনে যে কার সমাবেশে কত লোক হলো, ওই ড্রোনের ফুটেজে কার সমাবেশ কত বড়, এই ব্যাপারগুলো দেখেই কিন্তু জনগণ অনেকখানি প্রভাবিত হয়। যে কারণে এই মুহূর্তে বিভিন্ন সমাবেশের লোক সংখ্যার উপস্থিতি এআই দিয়ে তৈরি করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারের ব্যাপারগুলো দেখছি
দেখছি যে তাদের দলীয় প্রধান দাঁড়িয়ে আছেন, তার ব্যাগ থেকে এমন একটা ছবি তৈরি করা হয়েছে এআই দিয়ে, যে সামনে মনে হচ্ছে জনতার মহাসমুদ্র, কয়েক কোটি লোক এরকম এআই দিয়ে ছবি বানিয়ে নির্বাচনের ক্যাম্পেইনে কিন্তু কাজে লাগানো হচ্ছে। এগুলো কিন্তু অনেক বেশি প্রভাব ফেলে জনগণের মস্তিষ্কে। সেই জায়গা থেকে বিএনপি সরিয়ে আসার কারণটা কি, এই কারণটা এই মুহূর্তে অনুসন্ধান করাটা আমাদের পক্ষে সম্ভব না হলেও এই কারণের ভেতরের কারণটা হয়তোবা বেরিয়ে আসবে 2-1 দিনের মধ্যে। ফেব্রুয়ারির 6 তারিখ, আজকে ফেব্রুয়ারির 6 তারিখ, যখন 11 তারিখে 12 তারিখে নির্বাচন, আর মাত্র 5 দিন মাঝখানে রয়েছে। এই 5 দিন বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট সময়, যখন সরকার সহ বিভিন্ন পক্ষের নজর ছিল যে আওয়ামী লীগ কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে, আওয়ামী লীগ কোনো কেওয়াজ তৈরি করবে। তখন পর্যন্ত আমরা আওয়ামী লীগের কিন্তু নামগন্ধ পাচ্ছি না। বিভিন্নভাবে কেওয়াজটা তৈরি হচ্ছে আওয়ামী লীগের যারা বিরোধী, যারা জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট, তাদের পক্ষ থেকেই, কারো পক্ষ থেকেই এই কেওয়াজগুলো তৈরি করার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত রাতে ইনকিলাব মঞ্চের নেতাকে আমরা বলতে শুনেছি যে বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে ছাত্রী নেতারা বলছে আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি, এটা নাকি নির্বাচন বানচালের ষড়যন্ত্র। এই কথা যখন তিনি নিজের মুখে বলছেন, তার মানে পেছনে কোনো না কোনো ব্যাপার রয়েছে। আলোচনা যেহেতু চলছে, নির্বাচন বানচাল, নির্বাচন পিছিয়ে দেয়া, নির্বাচন না হওয়া, নির্বাচন নিয়ে কি হবে, এই আলোচনাগুলো যেহেতু চলছে, আলোচনাগুলো অমূলক যে শতভাগ নয় সেটাও আমরা বুঝতে পারছি। কিন্তু বুঝতে পেরে লাভ নেই। আমাদের প্রত্যাশা শুধুমাত্র এটুকুই থাকবে সাধারণ মানুষ হিসেবে, যে নির্বাচন কেন্দ্রিক কোনো ধরনের কোনো সহিংসতা, কোনো বাজে পরিস্থিতি যেন বাংলাদেশে তৈরি না হয়, নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয়ে যায়, গণতান্ত্রিকভাবে ক্ষমতা যেন হস্তান্তর হয়, এবং এই যে কেওয়াজপূর্ণ 1.5 বছর, এই 1.5 বছরের জন্য বাংলাদেশকে পরবর্তীতে আর সাফারিংসের মধ্যে পড়তে না হয়। সেই প্রত্যাশা কি পূরণ হবে আদৌ? প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।